হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অঞ্জলি লাইফ স্টাইলে তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে ব্লগটা শুরু করছি। তো এখন বাজে ওই 8:30 মতো। দেখো এই যে আমার ভাত কিন্তু নেমে গেছে, আর এদিকে ছেলের বাবা গেছে বাজারে, ও এখনও আসেনি, ওর আসতে একটু দেরি হচ্ছে। তাই আমি ভাবলাম যে ফ্যানটা ঝেড়ে তারপরে ঝাড়তে দিয়ে তারপরে যাব বিছানাটা তুলতে। একটা কাজ আগে করে আসি, বিছানা তোলা কিন্তু অনেক বড় ঝামেলা। তো এই যে চলে আসলাম বিছানা তুলতে। আজকে যাব একটু বাড়িতে, মায়ের কাছে অনেক দিন যাওয়া হয় না। তো ভোররাত্রির দিকে একটা খারাপ স্বপ্ন দেখে না মনটা খুব খারাপ লাগছে। তো মায়ের কাছে যাব বলেই তাড়াতাড়ি করতে হবে কাজগুলো। তো এই যে বিছানাটা ভালো করে তুলে নিয়েছি, আর বালিশ ওয়ারগুলো দেখো কেচে দিয়েছি, এখনও ভরা হয়নি। গরম গরম চায়ের সাথে পিঠে, কালকে বানিয়েছিলাম পিঠা, বাসি পিঠা। ছেলের বাবা একটু রাগ করে বেরিয়ে গেছে, যে আমি বলেছি যে ঘর ভাড়া দিতে হবে। তো 1 মাস হয়ে গেছে, আর 1 মাস মানে আসতে যাচ্ছে, তো কিছু টাকা আগের মাসের বাকি আছে। তাই আমি বললাম দিয়ে দাও, ঠিক আছে, এই মাসের মধ্যে আগের মাসের ডিউটা দিয়ে দাও, আর এই মাসেরটা তাহলে অনেকটা কম হয়ে যাবে। একবারে দিতে গেলে তো অনেকটা টাকা দিতে হয়, তাই না? তাই বলেছি বলে তাই আমার উপরে রাগ করছে। তুমি কি দেবা, তোমাকে কি দিতে হবে? তা আমি বললাম ভালোর জন্যে, কথা আছে না, মানুষের ভালো করতে নেই, ভালো করতে গেলেই বেশি কথা শুনতে হয়। আমি বললাম যে বেশি হয়ে যাবে টাকা, তুমি পারবে না দিতে একসাথে, অসুবিধাও তো হয় একসাথে দিতে গেলে, তার থেকে তুমি দিয়ে দাও, অল্প অল্প করে দিয়ে দাও, কিছুটা কমে আসুক। তো শুনবে না, তাই আমার সাথে রাগ হয়েছে। জাস্ট আমি একটু বুঝিয়েছি যে তুমি টাকা দাও, ঠিক আছে, আজ হলেও দিতে হবে, কাল হলেও দিতে হবে, কিন্তু বেশি হয়ে গেলে তোমার অসুবিধা, কেন বললাম, ঠিক আছে। ভাত খেতে খেতে উঠে চলে গেছে। টিফিনটাও আমি দিতে পারিনি, টিফিন প্যাক করে রেখেছি, ব্যাগে দেবো, ব্যাগটা নিয়ে আগে বেরিয়ে গেছে। টিফিন ওইভাবে ধরা রয়েছে, মানে এত তেজ, কথায় কথায় এই কথাটাই শুনতে হয়, তুমি কি দেবা, তাহলে তুমি দিয়ে দাও, এই হচ্ছে কথা। সংসারে কত খরচা জানো? তা খরচা হলো, যে জায়গাটায় থাকি সেই জায়গাটা তো আমার পরিষ্কার রাখতে হবে। তুমি বাজার করছো, সব করছো, মাছ আনছো, মাংস আনছো, সবই করছো, খাওয়া দাওয়া সবই তোমার ঠিকঠাক চলছে, কিন্তু যেখানে আমি থাকি সেই জায়গাটা আমাকে তো পরিষ্কার রাখতে হবে। এই কথাটা কি বলা আমার অন্যায়? বন্ধুরা তোমরা বলো যদি অন্যায় হয়ে থাকে। আর সেটাই আর কি বললাম, যার যেরকম বুদ্ধি সে সেরকম বুঝলো, এই ব্যাপার। তার জন্য একটু মনটা খারাপ লাগছে যে ভালো বুদ্ধি দিলে শোনে না এরা, মানে সংসারে যারা আর কি স্বামীরা সংসার চালায়, ঠিক আছে, তারা সবসময় বউকে নিচে রাখে, বউয়ের কথায় দাম দেয় না, ভাবে কি বউ মনে হয় বলছে যে খারাপ বুদ্ধি দিচ্ছে, কিন্তু আমরা কেন খারাপ বুদ্ধি দিতে যাব? আমাদের কী স্বার্থ আছে? আর আমিও তো এই সংসারে থাকি না, এটাই। ওর ভালো হলে তো আমারও ভালো হবে, কিন্তু সেটা তো বোঝে না, উল্টে ভাবে কি মনে হয় আমি ওর ক্ষতি চাইছি। কথায় আছে না, পর কোনোদিন আপন হয় না, আপন আপনই থাকে। যতই স্বামী হোক, তার সাথে তো ব্লাডের সম্পর্ক নেই, তাই তার জন্য সে এরকম ব্যবহার করতে পারে, এই হচ্ছে কথা। সব স্বামীরা ওরকম না, সব স্বামীরা কি আমার মতো? আমার তো কপাল খারাপ, তাই আমার কপালে এরকম হয়েছে। বাইরে কি প্রচণ্ড রোদ, আমার বারান্দায় চলে এসেছে। এই যে সার্ফ দিয়ে গ্যাসটাকে মুছে নিচ্ছি, কয়েকদিন হলো একদমই সার্ফ দেওয়া হয় না, শ্যাম্পু দিয়ে আমি বেশি মুছি। দেখো কি আঠা আঠা হয়ে গেছে। এক সময় ভালো করে কলপারে নিয়ে গিয়ে ভালো করে পরিষ্কার করতে হবে। আসলে রান্নার এই যে তেলটা, এটা তো বেরোতে পারে না, তার জন্য এরকম।
দেখো পিঠে নিয়ে বসেছি, পায়েস আর পিঠে। শীতের সময় বাসি পায়েস বাসি পিঠে কিন্তু সেই লাগে, যেরকম ভালো খেতে সেই রকম ক্ষতি। বাড়ি যাব বলে ভাবছি আমি একটু পিঠে খাচ্ছিলাম আর হচ্ছে খাবার দাবার একটু গুছিয়ে ওই বাড়ি নিয়ে যাব, মানে মার বাড়িতে যাব। কিন্তু হঠাৎ এমন একটা খবর শুনলাম, মনটা খুব খারাপ লাগলো, তো আর যেতে পারলাম না। যদি বলো কেন, এই পাশে এই যে জানলাটা দেখছো উল্টো দিকে যে বাড়িটা, ওই বাড়ির দিদি আমাকে খবর দিল আমাদের এখানে একজন নাকি মারা গেছে, আমাদের এই গলিতেই, আমার বাড়ির পাশেই, তারাও ভাড়া থাকে এবং ভালো মানুষ। সকাল থেকেই বুকে ব্যথা করছে, তো ওরা পাশেই একটা হাসপাতালে ভর্তি করেছিল। তারপরে এই সকাল 10টার দিকে নাকি মারা গেছে। আমি তো জানি না, আমি শুনিনি, আমাদের পরিচিত, মানে আমি সেইভাবে কথা বলিনি, কিন্তু চিনি লোকটা। এখান থেকে যাতায়াত করতো, ওই নোংরা ফেলতে খালে আসতো, তারপরে রাস্তায় যখন দাঁড়াতাম ওনার বাড়িতে একদম রাস্তার পাশে, যখন বাড়ি থেকে বেরোতো তখন চোখে চোখ পড়তো। আমার ছেলে আবার ওনার ছেলের সঙ্গে খেলতো, বন্ধু মতো ক্রিকেট খেলতো, ফুটবল খেলতো, তাই না বাবু? খেলতিস না? মানুষের নিঃশ্বাসে কোনো বিশ্বাস নেই, কে কখন চলে যাবে কোনো ঠিক নেই। আজ আছি কাল নেই, তাও আমাদের ঝগড়া, বাড়ি নিয়ে ঝগড়া, গাড়ি নিয়ে ঝগড়া, জমি নিয়ে ঝগড়া, জামা কাপড় নিয়ে ঝগড়া, টাকা নিয়ে, পয়সা নিয়ে, তাও আমরা ঝগড়া করি। কি হবে ঝগড়া করে? আমরা তো সারা জীবন পৃথিবীতে থাকতে আসিনি, কিন্তু আমরা এইটুকু বুঝি না যে এটা করা আমাদের বেকার, তাই না? আমরা এসেছি পুতুল খেলতে, রান্নাবাটি খেলতে, খেলবো দেলবো চলে যাব, ঠিক আমাদের গন্তব্যে আমাদের চলে যেতে হবে। তা আমরা এটা বুঝি না। কালকে মানুষটা বেঁচে ছিল, কালকে যখন আমি একটা বাচ্চাকে নিয়ে আদর করছিলাম, তো আমার ব্লগে দেখেছো, তো তার মুখ এসে এরকম করে ধরছে সে লোকটা, মানে আদর করছিল, আমার কোলে ছিল। তো সেই মানুষটাকে ওই কাছ থেকে আমি দেখলাম, আর সেই মানুষটা আজকে নেই, এত খারাপ লাগছে। ছেলেটাকে ভাত দিয়েছি খেতে, খেলো না, ওর যেহেতু বন্ধুর বাবা, ওরও খুব খারাপ লাগছে শুনে। আমার তো গায়ের লোম কাটা দিয়ে উঠেছে। তো বাপের বাড়ি আর যেতে পারলাম না, গা হাত পা কাঁপছে, ভাবছি রাস্তায় যাব, যদি কোনো বিপদ আপদ হয় তখন কি হবে এটা আবার ভাবলাম। ছেলে বলল যে না মা যেতে হবে না, এরকম একটা খবর শুনলে যেও না। পিঠেগুলো করেছি বাড়িতে নিয়ে যাব বলে, জানি না পিঠেগুলো কালকে অবধি ভালো থাকবে কি না, দেখি যদি পারি সন্ধ্যার দিকে ছেলেকে দিয়ে পাঠাবো ওর বাবার সাথে। আমি আর যাবো না, আমার ভীষণ মনটা খারাপ লাগছে, গা হাত পা কাঁপছে, খুব খারাপ লাগছে। তার মধ্যে আমি ভোর রাতের দিকে একটা বাজে স্বপ্ন দেখেছি আমার মাকে নিয়ে, সেটা নিয়ে আমার একটু খারাপ লাগছিল, আমি কাঁদছিলাম, কেঁদেই ফেলেছি। খুব খারাপ লাগছে যে একটা জলজান্ত মানুষ এইভাবে চলে গেল পৃথিবী ছেড়ে। সত্যি আমার ঘরে যখন আমার ছেলের বাবার সাথে ঝামেলা হয়, তখন আমি তাকে একটাই কথা বলি, দেখো আমরা কিন্তু পৃথিবীতে বেশি দিন থাকতে আসিনি, তোমার সাথে আমার অনেকগুলো বছর, অনেকগুলো দিন, অনেকগুলো সময় কাটানো হয়ে গেছে বা কাটাচ্ছি। তো রাগারাগি কম বেশি হতেই পারে, রাগ করে থেকো না, ঠিক আছে? সাথে সাথে ভুলে যাও, তুমিও ভুলে যাও, আমিও ভুলে যাই, কিন্তু সেটা ও বোঝে না। ও রাগ হলে ধরে বসে থাকে, ভাবে যে কী যেন একটা ভাবে যে হয়তো সারা জীবন বাঁচবো। আমি বলি দেখো সারা জীবন আমরা বাঁচতে আসিনি, তাই কে কখন চলে যাবো কোনো ঠিক নেই। দেখা গেল আমিও তোমার আগে চলে যেতে পারি, তুমি একা হয়ে যাবে। বা বলতে নেই আমার স্বামী, তার খারাপ কথা বলতে নেই, তারও যদি কিছু হয় তাহলে আমি
একা হয়ে যাব, আমার ছেলেটাও একা হয়ে যাবে। মানে আমি এইভাবে বোঝাই তাকে, উদাহরণ দিয়ে দিয়ে যে হতেই পারে, আমাদের কোনো নিঃশ্বাসে বিশ্বাস নেই। তো এখন যা পরিস্থিতি, তাতে করে আমরা কখন চলে যাব সত্যি আমরা জানি না। আমরা পৃথিবীতে বেশিক্ষণের জন্য আসিনি, তাই রাগারাগি অশান্তি যাই হোক এ সমস্ত ধরে সময়টাকে নষ্ট করে কী লাভ। যেভাবে আমরা আছি, যেভাবে চলছি, সেইভাবে আনন্দে আনন্দে আমরা থাকি, সেইভাবেই আমরা চলে যাব একদিন। কিন্তু আমরা সেটা বুঝি না, আর আমার ঘরের লোককে তো আমি বোঝাতেও পারি না। ও ভাবে যে, রেগে গেলে ভাবে আমার বউয়ের থেকে শত্রুর দুনিয়ায় নেই, ও যদি মরে যায় তাহলে আমি শান্তি পাবো, এরকম আর কি। আর করা যাবে, যার যার ভাবনা তার তার কাছে, বোঝালে যখন না বোঝে তো কিছু করার থাকে না। আমি যেটা বুঝি সেটাই আমি তাকে বোঝাই। এই জামা কাপড়গুলো বাইরে ছিল, নিয়ে আসলাম। কোনো রকম কাজবাজ করতে একটু ভালো লাগছে না, মনটা খুব খারাপ লাগছে। যে মানুষটাকে গতকালকেও দেখলাম, আজকে সেই মানুষটা নেই, খুব খারাপ লাগছে। কিন্তু কি আর করা যাবে, যার যখন সময় হবে সে ঠিক আমাদের সবাইকে ছেড়ে একদিন চলে যাবে, আমিও চলে যাব। তো আমি একটু রাস্তায় গেছিলাম, চেঁচামেচি শুনে পুরো পাড়া একদম স্তব্ধ হয়ে গেছে। সবাই তো ভালোবাসতো না মানুষটাকে, পুরো পাড়াটা একদম স্তব্ধ হয়ে গেছে। রাস্তায় যেখানে যাচ্ছি সব জায়গায় 4-5 জন করে, 6-7 জন করে লোক জড়ো হয়ে সব কথা বলছে। এখনও আনেনি, যেই বাড়িতে মানে আনবে ওনার বাড়িতে, সে বাড়িতে লাইট লাগানো হয়ে গেছে, তাই উঠানে আনবে, লাইট লাগিয়েছে দেখলাম, দেখে আসলাম আমি। এখনও আসিনি, আমি তো একটু ভেতরের দিকে থাকি আর ওরা তো একটু রাস্তার দিকে থাকে, তাই আমি তো শুনতে পাবো না। তাও একটু গেলাম দেখি এসেছে কি না। খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে। আমার রক্তের সম্পর্ক কেউ না, তবুও আমার খুব খারাপ লাগছে, আমার পাড়া প্রতিবেশী, তবুও আমার খুব খারাপ লাগছে যে ভালো মন্দ সবাই পৃথিবীতে বেঁচে থাকুক, সবারই বাঁচার অধিকার আছে, কিন্তু একটা মানুষ চলে গেলে ভীষণ খারাপ লাগে। প্রচণ্ড গ্যাস হয়েছিল, গলা বুক জ্বলে যাচ্ছিলো। ওই যে পায়েস খেয়েছি না, পায়েস খেয়েছি, পিঠা খেয়েছি, আমার একদম সহ্য হয় না, গলা বেয়ে উঠছিল, একটু বমিও হলো। আর এই যে গ্যাসের ওষুধটা এনে দিয়েছে তাই খেয়েছি একটা, এটা খাওয়ার পরে আমার বমি হলো। আর রাতে কিছু রান্না করব না, ভাত এখানে যা আছে আমাদের মনে হয় রাত্রে হয়ে যাবে, রান্না করা লাগবে না। আর ওদিকে তরকারি কতটা আছে দেখে নিচ্ছি, চলো। মাছের ঝোলও আছে, হয়ে যাবে যা আছে। এখানে কি আছে, এখানে কিছু নেই। দেখি রাত্রে হয়তো অল্প করে ভাত বসাতেও পারি, নাও পারি। দুপুরের আধা ভেজা কিছু জামা কাপড় ছিল, সেগুলোকেই এখন মেলে দিচ্ছি। আর এগুলোকে পরের দিন আবার মেলতে হবে, তারপরে যা শুকাবে। তো দেখো আমার দড়িটা এত উঁচুতে, আমি একদমই ঠেই পাচ্ছি না, ঘরের ভিতরে সব চারিদিকে দড়ি বেঁধে নিয়েছি এই ভেজা জিনিসগুলো মেলার জন্য। কি আর করব বলো, আমার খুব মেলার সমস্যা, আমি তো সবসময় তোমাদেরকে বলি। আর তারপর আমার একটা ডান্ডা আছে, চলো তোমাদেরকে দেখাই। এই যে হচ্ছে ডান্ডা, এই ডান্ডার সাহায্যে আমি জামা কাপড়গুলোকে সব ঠিকঠাক করে দিচ্ছি, যেহেতু আমি দড়ি তো ঠেই পাই না। আর তারপর এই যে বেরিয়ে এসেছি লোকজনের হইচই শুনে, ওনাকে আনা হয়েছে ক্লাবের দিকে। তো এই বাড়িতেই উনি থাকতো, এই যে সাদা রঙের বাড়িটা, দোতলায় থাকতো। তো এই উঠোনে লাইট লাগানো হয়েছে, ওনাকে আনা হবে বলে, কিন্তু ওনার বাড়িওয়ালা বারণ করেছে, সেজন্য আনেনি। তো ওনাকে নিয়ে যাওয়া হচ্ছে ক্লাবে, উনি ক্লাবে যেহেতু সদস্য ছিল
দেখো কত মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে ওনাকে দেখার জন্য। উনি এতটাই ভালো মানুষ ছিল যে কত ভিড় হয়েছে দেখো। আর আমি দূর থেকে ভিডিও করছিলাম, সামনে যাইনি, কারণ কি আমার ভীষণ ভয় লাগছিল। আর মনের অবস্থাও সেরকম ছিল না যে ভিডিও করি, জাস্ট তোমাদের সঙ্গে একটু শেয়ার করব বলে করলাম। আর এদিকে বাড়ি এসে দেখি ছেলে কি যেন একটা খুঁজছে, তো আমি জিজ্ঞাসা করলাম কি খুঁজছিস বাবু? বলছে আমার হেডফোন। যাই হোক পেলো, নিয়ে ওই ঘরে গেল। আর আমার ভীষণ শরীর খারাপ লাগছে। তারপর খানিকক্ষণ একটু শুয়েছিলাম, তারপরে এবার চলে আসলাম ভাত খেতে। খেতে ইচ্ছা করছে না, তবুও যদি না খাই আবার রাতে যদি খিদা পায়, তো খাওয়া দাওয়াটা করে তারপরে তাড়াতাড়ি শুয়ে পড়বো। আর এখনও ছেলের বাবা আসেনি, ওর খাবারটা ঢেকে রেখেছি। ওদিকে ওই ঘরে বিছানা করা কমপ্লিট, আর আমার খাওয়া হয়ে গেল। আর ছেলের বাবার আসতে একটু রাত হবে, ওর খাবারটা ঢেকে রাখলাম। তো চলো, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। অবশ্যই করে নিজেদের খেয়াল রেখো। গুড নাইট।